এই সফরটাকে আমি বলব যে এটা হাইলি সাকসেসফুল একটা সফর। চায়নার কি কোনো রিনিউড ইন্টারেস্ট আছে বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন? ইট ইজ ভেরি গুড যে চায়না বাংলাদেশকে ইম্পর্টেন্স দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করতো আমিও তাহলে বলতাম ১ম এ একটা মুসলিম কান্ট্রিতে যাও যেটা একটা নিউট্রাল কান্ট্রি। টিভির মধ্যে ছিল প্রবাস মাহদি আমিন। উনি হচ্ছে মনে হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইফ আই এম নট মিস্টেকেন। প্রায় ১১ টা কোম্পানি কিন্তু চীনের তারেক রহমানের সাথে দেখা করেছে। চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করলে বাংলাদেশের প্রতি কি আমেরিকা মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ আছে? ওয়েস্ট কিন্তু একটা জিনিস খুবই পছন্দ করে সেটা হচ্ছে যে বি ট্রুথফুল অ্যাবাউট ইউর কন্ডিশন। ভারত কি এই সফরের কারণে একটু মনঃক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয়? ভারতের অখণ্ড ভারত আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল দুটাকে আমি এক চোখে দেখি। বাংলাদেশ ভারতের পা চেটে লাভ নাই। হিস্টোরিক্যালি বিএনপি সবসময় চীনের সাথে খুব ভালো সম্পর্ক মেইনটেইন করেছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান কিছুদিন আগে চীন এবং মালয়েশিয়া দুটি গুরুত্বপূর্ণ দেশে সফর করেছেন। এই সফরে বাংলাদেশের প্রাপ্তি কি? এই সফরকে আমরা ব্যর্থ বা সফল কি বলতে পারি? এই পুরো বিষয়টি নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র থেকে ডিফেন্স অ্যানালিস্ট মিস সাবিনা আহমেদ। মিস সাবিনা আহমেদ, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাইকে জি, শুভেচ্ছা। জি, ধন্যবাদ। আ সাবিনা আপা, শুরুতেই আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আ আমরা যখন কোন একটি সরকার প্রধান একটি হাই প্রোফাইল ভিজিটে আ দেশের বাইরে যান, আম নরমালি আমরা কখন এই সফরটাকে সফল বা ব্যর্থ বলি? এই বিষয়টা আপনি আপনি আমাদেরকে একটু দর্শকদের ক্লিয়ার করবেন। সফরকে সফল কিংবা ব্যর্থ হওয়ার অনেকগুলো ক্যাটেগরির একটা হচ্ছে যে কে গেল, তার সাথে কারা গেল, কখন গেল এবং সেখানে গিয়ে কি ধরনের সম্বর্ধনা পেল এবং কি ধরনের আলোচনা হলো এবং কারা ওনার সাথে দেখা করেছে এসব কিছু মিলিয়ে, হ্যাঁ? এবং কি আ আ আ আলোচনা সাপেক্ষে কি সম্ভাবনা তৈরি হয়েছে এই সবকিছু সাপেক্ষে আমরা একটা সফরকে সফল কিংবা ব্যর্থ কিংবা সো বলতে পারি। তো তোমার পরবর্তী কোয়েশ্চেনটা হবে তাহলে এই ক্যাটেগরিতে তারেক রহমানের মালয়েশিয়া অ্যান্ড চায়না সফরকে আমরা কোন ক্যাটেগরিতে ফেলবো? আমার জি, মতে আমি ওটাই আমি জানতে চাই যে আম যেই ক্যাটেগরিতে আমরা সফল বা ব্যর্থ বলতে পারি। আমরা হুম, জানি যে তারেক জিয়ার এটা রাষ্ট্রপ্রধান হিসেবে ১ম সফর হুম। এবং আম আম ইন জেনারেলি যখন কোন একটি নির্বাচিত সরকার প্রধান কোন দেশে যাচ্ছেন সেটাও কিন্তু একটা তার পররাষ্ট্র নীতির যে একটি আম মানে কোনমুখী পররাষ্ট্রনীতি সেটার একটা ইন্ডিকেশনও বটে। তো তারেক জিয়া ১ম এ মালয়েশিয়া সফরে গেলেন এবং তারপরেই হাই প্রোফাইল সফরটা চীনের সাথে হলো। আমি যেটা আপনার কাছে জানতে চাই, মালয়েশিয়া সফরটার কি কোন সিগনিফিক্যান্স আছে? নাকি এটা একটা নিউট্রাল কান্ট্রি হিসাবে, যেহেতু চীন, ভারত, আমেরিকা এগুলো সুপার পাওয়ার হতে চায়। তো মালয়েশিয়া সফরটা কি উনি এই হিসেবে করেছেন যে একটা নিউট্রাল বা মোটামুটি একটা স্টেবল কান্ট্রি উনি সফর করে নিলেন? রাইট। মালয়েশিয়া সফরটা কিন্তু এক পক্ষে অত্যন্ত ভালো একটা পদক্ষেপ নিয়েছে। তারেক রহমানকে এই উপদেশগুলো দিয়েছে কিংবা উনি যেই যে কথা চিন্তা করে এই মালয়েশিয়া সফরটাকে ১ম এ রেখেছে সেটা একটা আমার মতে প্রচন্ড একটা বুদ্ধিমানের কাজ হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করতো আমিও তাহলে বলতাম ১ম এ একটা মুসলিম কান্ট্রিতে যাও যেটা একটা নিউট্রাল কান্ট্রি। মালয়েশিয়া ফিটস দ্যাট ডেফিনিশন। হু, হু। হ্যাঁ, মালয়েশিয়ায় আমাদের অনেক শ্রমিক আছে এবং তাদের অনেক প্রবলেম আছে। মালয়েশিয়া আমাদের ওয়ান অফ দ্য মেজর যেখানে আমরা লেবার ফোর্স পাঠাই এবং সেখানে তাদের অনেকগুলো প্রবলেম আছে। সেগুলাকে সলভ করা আমাদের জন্য অতি জরুরি দরকার এবং সেইখানে গিয়ে আরো যাতে আমরা ম্যান পাওয়ার পাঠাতে পারি সেই ব্যাপারটা আম চুক্তিতে আনা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সুতরাং সে সমস্ত ক্ষেত্র থেকে মালয়েশিয়া যাওয়াটা একটা বিশাল। কারণ এইটা দিয়ে মালয়েশিয়া সফর দিয়ে তারেক জিয়া পুরা মুসলিম বিশ্বকে একটা বার্তা হু, দিলেন। হু। বার্তা দিলেন যে আমরা মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেই। ওকে।
ঠিক আছে। এটা তো ইম্পর্টেন্ট। এটা একটা রাজনৈতিক বার্তা পেল, মুসলিম বিশ্ব পেল, প্লাস যারা বাংলাদেশের দিকে নজর রাখে তারা পেল। না, প্রত্যেকটা আ সফরেরই তো ২-৩ ধরনের বার্তা যায়। হুম, হুম, শুধুমাত্র তো বাণিজ্যিক বার্তা যায় না। হুম, প্রত্যেকটা সফর, এবং তারেক জিয়ার ১ম সফরের রাজনৈতিক বার্তাটা ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ এটা দিয়ে চীনকে আমরা একটা বার্তা দিচ্ছি, ভারতকে আমরা একটা বার্তা দিচ্ছি, ওয়েস্টকে আমরা আরেকটা বার্তা দিচ্ছি, মুসলিম বিশ্ব এশিয়ান কান্ট্রি গুলোতে আমরা আরেকটা বার্তা দিচ্ছি। সুতরাং কি মানে বার্তাবহুল সফর বলতে এই সফরকে বুঝায়, বিকজ তারেক জিয়া ক্ষমতায় বসার ৩ মাস এর মধ্যেই উনি এই সফরটা নিয়েছেন এবং প্রথমেই গেছেন উনি চীনে। যদিও আমরা হুম, কয়েক মাস আগে শুনেছিলাম একবার উনি ভারতে যাবেন এবং ওটার প্রচন্ড সমালোচনাও হয়েছিল। হুম, হুম। হুম, হুম। সুতরাং তুমি আমাকে এবং জিজ্ঞেস এবং করতে আমরা পারো আমরা যে আমরা দেখেছি যে ভারত কেন্দ্রিক যেই সংবাদ মাধ্যমগুলো আছে তারা কিন্তু অনেকটা এরকম বলারও চেষ্টা করেছে যে ট্রেডিশনালি বাংলাদেশের সরকার প্রধান তাদের প্রথম সফর ভারতে করেন, তারেক রহমান এটার বিপরীত। না, তো তারা এই ট্র্যাডিশনালি ধরনের সফর প্রথমে ভারতে করে না, শেখ হাসিনা হয়তো করে, কিন্তু ট্র্যাডিশনালি শি ইজ নট এ ট্র্যাডিশনাল পিএম ইন এনি মানে মিনস। এনিওয়ে, খালেদা জিয়াও উনার প্রথম সফর ভারতে করেন নাই। হ্যাঁ, হুম, জিয়াউর রহমানও উনার প্রথম সফর ভারতে করেন নাই। সুতরাং হুম, সেই সূচকে দেখতে গেলে তারেক জিয়াও উনার প্রথম সফর ভারতে করেন নাই। এটা নিয়ে ভারতের অত মাথা ব্যথা হওয়ার দরকার নাই। যদিও ভারত কিন্তু খুব একটা সমালোচনা করেনি। তারা এখন একটা স্ট্র্যাটেজিক পেশেন্স নিয়েছে। হুম, দেখতে যে চীনের সাথে কিভাবে করে আগায়। এই সফরটা চীনে হওয়াতে চীনকে আমরা একটা বার্তা দিলাম। আমি তোমাকে একটা কথা হুম, বলি। এই যে ৪-৫ ধরনের বার্তা আমরা দিলাম, ৫ টা বার্তা আমরা দিলাম। এই ৫ টা বার্তা কি হতে পারে? আমার হুম, মনে হয় সেটা হচ্ছে জি, চীনকে কাইন্ডলি আমরা বলেন। যে আমরা পুরাতন বন্ধু, আমরা আমাদের বন্ধুত্বের হাত অটুট রাখবো। হুম, হুম, এটা চীনকে প্রধান একটা বার্তা দেওয়া হলো। দেখো, চীন আমাদের অন্যতম প্রধান আমরা ওখান থেকে আমদানি করি। হুম, সুতরাং চীনকে আমরা আমাদের এই আমদানির জন্য রাখতেই হবে এবং আমরা অনেক প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, রাইট? হুম, আমরা চাইলেই আমেরিকা থেকে অনেক কিছুই আমরা কিনতে পারবো না। হুম, 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 আমাদের অত টাকা নাই। সেটা আমেরিকাও বুঝে, সেটা চীনও বুঝে। সো সেই ক্ষেত্রে চীন প্র্যাকটিক্যালি আমাদের জন্য ১ম সফর হওয়াটাই স্বাভাবিক। ভারতকে আমরা বার্তা দিলাম যে আমরা আমাদের একটা ভারসাম্য ইকুইলিব্রিয়াম আমরা বজায় রাখবো। আমরা কোনো সময় কোনো একপক্ষীয় হব না। যেটা ছিল শেখ হাসিনা। হুম, হুম, একদম ওয়ান সাইডেড ফর ইন্ডিয়া। ভারতকে আমরা এই বার্তাটা দিলাম যে আমরা তোমার ইউ নো হুম, হুম, করতলে আসবো না, পদতলে আসবো না। ওয়েস্টকে আমরা বললাম যে লুক, ইকোনমিক্যালি আমরা রিয়েলিস্টিক। হ্যাঁ, আমরা জানি আমরা তোমাদের থেকে তোমাদের এত দাম দিয়ে তোমাদের অনেক কিছুই আমরা কিনতে পারবো না যেটা আমাদের প্রয়োজন। হুম, হুম, সুতরাং আমাদেরকে চীনের দিকে যেতেই হবে। এই বার্তাটা আমরা দিলাম। মুসলিম বিশ্বকে আমি আগেও বললাম, মুসলিম বিশ্বকে আমরা দিয়েছি যে আমরা মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেই। হুম, আর হুম, যেটা দেশের মানুষকেও আমরা একটা বার্তা দিই। আমরা দিলাম মানে হচ্ছে তারেক জিয়া দিল। হুম, হ্যাঁ? হুম, হুম, তারেক জিয়া বার্তাটা দিল যে আমরা অর্থনীতিকে অগ্রাধিকার দিচ্ছি। যদিও এরপরে তুমি অনেক সমালোচনার মধ্যে আসতে পারো, যেখানে তুমি বলতে পারো আমাদের ব্যাংকিং সেক্টরটা তো এত উইক করে ফেলা হয়েছে এই সরকারের সময়ে, সেটার কি? রাইট। হুম, সেটার আলোচনা ভিন্ন। ওই আলোচনাটাকে পাশে রেখে আমরা জনগণকে জানাতে চাচ্ছি যে লুক, আমরা ইকোনমিকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। হ্যাঁ? এবং বাংলাদেশ ফার্স্ট। আমরা যদি বাংলাদেশ ফার্স্ট না হতাম তাহলে আমরা হয় ওয়েস্টের দিকে যেতাম, নয় ভারতের দিকে যেতাম। হুম? হুম, হুম, কিন্তু সেটা না করে তারেক জিয়া গেছে চায়না অ্যান্ড মালয়েশিয়া, হুইচ প্রুভস যে হি ইজ গিভিং বার্তা যেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশের জন্য যা দরকার উনি সেটা করেছেন। হুম, হুম, আরেকটা দেখাচ্ছে যে আমরা আমেরিকার ক্ষেত্রে বলি যে আমেরিকা যেমন পিভট এশিয়া করছে, হুম, তাদের হুম, সমস্ত পররাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছু, আমরা তেমন পিভট টু ইস্ট। হুম, হুম, হ্যাঁ, মানে আমরা আবার চীনমুখী হচ্ছি। হুম, হুম, হুম। আর বাংলাদেশ এখন নিজ স্বার্থ, এবং সবচেয়ে বড় কথা যেটা উনি হয়তো মানে বলেন নাই, কিন্তু আমি যেটা বলছি যে এটা দিয়ে সবার বুঝতে হবে যে, এবং আমি আশা করছি যে তারেক জিয়া এবং তার পররাষ্ট্র নীতি এবং তার আহ, কি বলবো ওটাকে, ডিফেন্সটাকে হুম, বাংলায় কি বলে, প্রতিরক্ষা। প্রতিরক্ষা। হুম, হুম, প্রতিরক্ষা নীতি হচ্ছে যে বাংলাদেশ এখন নিজ স্বার্থ অনুসারে বহুমুখী পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি হুম, চালাবে। হুম, হুম, তো এই পাঁচটা ৫ ধরনের বার্তা ৫ ধরনের অডিয়েন্সের জন্য দিয়ে এই সফরটাকে আমি বলব যে এটা হাইলি হুম। সাকসেসফুল একটা সফর। আচ্ছা।
ঠিক আছে আপা, আপনি হাইলি সাকসেসফুল বলছেন। একটু যদি মালয়েশিয়ার দিকে আসি, আমরা জানি যে মালয়েশিয়াতে বাংলাদেশের একটা বড় শ্রম বাজার আছে এবং হুম হুম বহু লাখ লাখ বাংলাদেশিরা মালয়েশিয়াতে শ্রমিক হিসেবে বা বিভিন্ন হুম কর্মক্ষেত্রে তারা নিয়োজিত আছেন। হুম আমরা দেখেছি যে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম, বাংলাদেশের সাথে তো তার অনেক রকম আগে থেকেই অনেক রকম জানাশোনা যোগাযোগ আছে এবং তারেক রহমানের এই সফরকে ঘিরে মালয়েশিয়ার যে মিডিয়া তারাও হাইলি ফোকাস করেছে। তারা ভিডিও ক্লিপ ডকুমেন্টারি মতো করে এগুলো তাদের প্রধানমন্ত্রীর পেজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ গুলোতেও দিয়েছে। এগুলোতে হুম হচ্ছে অনেকটা অর্নামেন্টাল। আমি যেটা জানতে চাই যে এই যে প্রবাসী যারা আছেন বা শ্রমিকরা আছেন, তাদের নিশ্চয়ই অনেক রকম দুঃখ দুর্দশা, অভিযোগ অনুযোগ আছে বা তাদের সুবিধা অসুবিধারও ব্যাপার আছে। এই হুম বিষয়গুলো নিয়ে কি আমরা কোনো পদক্ষেপ বা কোনো চুক্তি বা কোনো ওয়ে আউট এই সফরে কি আমরা লক্ষ্য করেছি মালয়েশিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আমি আমি কিন্তু তোমাকে একটা কথা বলি। আমরা সবসময় মনে করি, আমি আবারও বলছি, তারেক জিয়া মানে প্রধানমন্ত্রী হওয়ার ৩ মাসের মাথায় উনার ১ম বিদেশ সফর এইটা। হুম, হুম, হ্যাঁ, উনার পুরা টিম নিয়ে উনি গেছেন। হুম, হুম, হ্যাঁ, তুমি যদি খেয়াল করো কারা, কারা টিমে ছিল। টিমের হুম, হুম, মধ্যে ছিল প্রবাস মাহদি আমিন। উনি হচ্ছে মনে হয় প্রবাসী কল্যাণ জি, উপদেষ্টা। হ্যাঁ? তারপরে ছিলেন সামরিক উপদেষ্টা, তারপরে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, ইনক্লুডিং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। হুম, তো হুম, মালয়েশিয়ায় আমাদের সবচেয়ে বড় ইস্যু তুমি যেটা বললা সেটা হচ্ছে যে শ্রমিক ইস্যু। হ্যাঁ? হুম, বাংলাদেশ অনেকদিন ধরে মালয়েশিয়ায় কি করে কর্মী পাঠায় এবং ওটার একটা কোটা বাড়ানোর চেষ্টা করছে। হুম, আর হুম, অনথিভুক্ত কর্মীদের ওখানে কিন্তু অনেক ইল্লিগাল কর্মী আছে না? হুম, হুম, হুম? অনথিভুক্ত যাদেরকে বলি, কর্মীদের নিয়মিত করার জন্য দাবি জানানো হচ্ছে। তো শ্রমিক ইস্যুতে এই কথাগুলো উঠে আসছে এবং এই সফরে একটা জয়েন্ট মালয়েশিয়া একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হুম, গঠনের হুম, সিদ্ধান্ত নিয়েছে। হুম, আচ্ছা, এই ওয়ার্কিং গ্রুপ এই বিদ্যমান এমওইউ পর্যালোচনা করে নতুন এমওইউ তৈরি করবে। হুম, হুম, কথাগুলো উঠে এসছে এবং এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা সাপেক্ষে ২ দেশের মধ্যে ওয়ার্কিং সেল গঠন হবে। এগুলো হুম, সবগুলোতে তুমি এক আলোচনায় গিয়েই করে ফেলতে পারবা না। ইট টেকস টাইম। রাইট, হ্যাঁ? রাইট, তো তারপরে ওয়ার্কিং সেল গঠন হবে, ওয়ার্কিং গ্রুপ গঠন হবে। তারপরে সেই ওয়ার্কিং গ্রুপগুলি ঘন ঘন এক মিশবে, মিটিং হবে, আলোচনা হবে। তারপরে তারা ঠিক করবে কিভাবে কি করা যায়। হুম, এখন হুম, ওই সময়টাই গিয়ে তুমি যদি বলো কি করলো, এখনো তো কিছু করলো না। হুম, হুম, তখন আমরা গিয়ে সমালোচনা করতে পারবো সরকারের। কিন্তু এখন হুম, যেটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। হুম, শ্রমিকদের দুঃখ কষ্ট, শ্রমিকদের এই যে অনথিভুক্ত শ্রমিকরা আছে তাদেরকে নিয়মিতকরণ করা, তারপরে হচ্ছে কোটা বাড়ানো। এগুলি সব ওরা শুনেছে, শুনে বলেছে ঠিক আছে we are gonna take it. হুম, কোটা হুম, কেস বাই কিস্তিতে দেয়া হবে এই নিয়েও কথা হয়েছে। মানে ডিটেইল আলোচনা করেছে তারা। হুম, কর্মীদের সুরক্ষা ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপরে উভয় পক্ষ একমত হয়েছে। So I see great progress being it a first meeting. He did হুম, not go just to shake hands. He took his রাইট। team with him. হ্যাঁ? উনার টিম উনি উনার সাথে নিয়ে গেছেন। উনার টেকনোলজিক্যাল কোন পিপল উনার সাথে ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, কারণ আমি যাদেরকে দেখছি এরা সবাই হচ্ছে মন্ত্রী, উপদেষ্টা লেভেলের কিন্তু এরা কেউ টেকনিক্যাল পিপল না। জি, আপা এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চায়না সফরে যান, তার সাথে কিন্তু এই টেক কোম্পানির বা আমেরিকার যারা বড় কোম্পানিগুলো আছে সব সিইওরা গিয়েছেন। এলন মাস্ক থেকে শুরু করে আমরা দেখেছি সব সিইওরা গিয়েছেন। এই যে তারেক রহমান মালয়েশিয়া এবং চায়নাতে গেলেন, আমরা দেখিনি ব্যবসায়ীদের কোনো বড় গ্রুপ তার সাথে গিয়েছে। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশ মেইনলি চীন থেকে আমদানি করে। বাংলাদেশ কিন্তু রপ্তানি করে না। সেটা তুমি তো যদি আমেরিকার ক্ষেত্রেও সত্য। রপ্তানি যোগ্য যে আমেরিকাও তো জিনিসগুলো, চীন থেকে প্রচুর আমদানি করে। আমেরিকার ক্ষেত্রে তো সেটা সত্য। হ্যাঁ, আমেরিকার মডেল ভিন্ন, আমাদের মডেল ভিন্ন। হ্যাঁ, আমেরিকান নিড ভিন্ন। আমেরিকা ইজ ট্রাইং টু পুশ রপ্তানি এ লট মোর দেন আস। উই আর ট্রাইং টু ব্রিং হুম, হুম, মোর। এছাড়াও কি যে মাছ, আম, কাঁঠাল কত কিছু এগুলো নিয়েও কথা হয়েছে। হ্যাঁ? হুম, কিন্তু কথা হচ্ছে যে এখনই সময় না। তুমি চিন্তা করে দেখো যে চীনে কিন্তু এর আগে ট্রাম্প ক্ষমতায় বসছে, দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার এন্ড হতে যাচ্ছে, রাইট? হুম, সেকেন্ড ইয়ার এন্ড হবে নভেম্বরে। হুম, হুম, ওকে, তখন গিয়ে সে এই মিটিংটা করেছে এতগুলো। তুমি সেকেন্ড ইয়ার এন্ডে গিয়ে যদি আমরা দেখি যে বাংলাদেশ থেকে তেমন গ্রুপে গ্রুপে লোক ওখানে গিয়ে বাণিজ্য চুক্তি করতে না পারছে, তখন আমরা গিয়ে একটা কথা বলবো। হুম, ৩ হুম, মাসের মাথায় তো তারেক জিয়ার পক্ষে এদের সবাইকে নিয়ে গিয়ে উনি তো জাস্ট কথাটা শুরু করতে যাচ্ছে, উনি দেখতে চাচ্ছে
পানি কত গভীর, ওরা কতটা মানে আমাদের দিকে ফ্রেন্ডলি, ওরা কতটা, আমরা যেগুলি আমরা একটা প্রস্তাব রেখেছি, এই সমস্ত কথা আমেরিকান সরকার বহু আগে তাদের স্টেট সেক্রেটারি, তাদের ট্রেড সেক্রেটারি, তাদের অন্যান্য কমিউনিকে দিয়ে চীনের সাথে করে রেখেছে। এরপরে গেছে হুম, হুম। তারেক মানে ট্রাম্প তার জি। সমস্ত সিইএ নিয়ে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মানে উল্টা। হ্যাঁ, বাট দিস ইজ অলসো এ ওয়ে অফ ডুইং ইট। তারেক রহমান গিয়ে ডোর ওপেন করার চেষ্টা করছে সো দ্যাট হুম, আওয়ার হুম। পিপল ক্যান কাম অ্যান্ড টক টু ইউর পিপল। চীনের কিন্তু প্রায় 11টা কোম্পানি, ইফ আই এম নট মিস্টেকেন, প্রায় 11টা কোম্পানি কিন্তু চীনের তারেক রহমানের সাথে দেখা করেছে এবং তাদেরকে পিচ করেছে যে আমরা এই ব্যবসাগুলো তোমাদের দেশে এসে করতে চাই। হুম, তুমি হুম। যেটা বলছো যে আমরা আমাদের নিয়ে যাই নাই, কিন্তু চীনের গুলো নিয়ে এসছে। এনে তারা তারেক রহমান অ্যান্ড হিজ টিমের সাথে তারা কিন্তু আলোচনা করেছে যে তারা কি ধরনের আম, ব্যবসা বাংলাদেশে এসে করতে চায়। হুম, সেই হুম। আলোচনাটা হয়েছে কিন্তু ওকে, ফ্রম ওকে। চাইনিজ সাইড। ওকে। ঠিক আছে আপা। আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আ চায়না বাংলাদেশকে নিয়ে বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে বলে মনে হচ্ছে। চায়নার যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তিনিও বিভিন্ন রাজনৈতিক দল শুধু বিএনপি বা সরকারি দল না, বিরোধী দল জামাত ইসলামী, এনসিপি ওদের সাথেও কিন্তু আ দেখা করেন। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই ছবিগুলো, ভিডিওগুলো আছে এবং তারা আ আ সরকারি দল, বিরোধী দল, এনসিপি আরো অনেক দলগুলো থেকে তাদের প্রতিনিধিকে চায়না সফরে নিয়ে গিয়েছেন। গত ৬ মাস বা ১ বছরে আমরা দেখেছি। ডাকসুর নেতৃবৃন্দকে নিয়েছেন, এমনকি ছাত্র দলের নেতৃবৃন্দকেও নিয়েছেন। চায়নার কি কোনো রিনিউড ইন্টারেস্ট আছে বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন বা কি চায়নার চায় সবসময় আসলে চায়না বাংলাদেশের, বাংলাদেশের কাছে কি করতে চায় হ্যাঁ, চায়না? শোনো, চায়না একটা স্ট্র্যাটেজিক বিগ প্লেয়ার। ইট ইজ ভেরি গুড যে চায়না বাংলাদেশকে ইম্পর্টেন্স দিয়েছে। হ্যাঁ, দেখো চায়নার কত লোক ওনার সাথে দেখা করেছে, তাই না? আম, আম, জি দেখা করেছে, লি খিয়াং দেখা করেছে, জাও লেজি দেখা করেছে। এরা হচ্ছে শীর্ষ 3জন, টপ 3জন লিডার। এই টপ হুম, 3জন লিডারই কিন্তু ওনার সাথে দেখা করেছে এবং তার মানে এটা কূটনৈতিক উচ্চতাটাকে দেখাচ্ছে যে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দেম। এখন তোমার কোশ্চেন হচ্ছে কেন বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট টু দেম? রাইট। বিকজ অফ বাংলাদেশের ভৌগোলিক মানে পজিশন ইন দ্য বে অফ বেঙ্গল। হুম, হুম, হ্যাঁ, চায়না সেখানে বে অফ বেঙ্গলকে ইউজ করতে চায়, চায়না বাংলাদেশের বন্দরকে ইউজ, মংলা নট চিটাগং বাট মংলা পোর্ট ইউজ করতে চায়। হুম, হুম। চায়না একটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে চায়না মিয়ানমার বাংলাদেশ একটা করিডোর তৈরি করতে চায়। এগুলি আপা এটা আমি একটু সবগুলি জানতে চাই। এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা বিআরআই এই বিষয়টা আসলে কি একটু বলবেন আমাদের দর্শকদের জন্য? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা মানে এতদিনেও বাংলাদেশের দর্শকরা জানে না। কাইন্ডলি অফকোর্স যদি তারা একটু জানে। বলতেন আরকি। কাইন্ডলি একটু বলতেন বেল্ট যে অ্যান্ড রোড সিগনিফিকেন্স টা ইনিশিয়েটিভটা কি? হচ্ছে বাংলাদেশের সোজা জন্য কথা বলতে যে সিগনিফিকেন্স টা কি? বাই ল্যান্ড, হুম, হ্যাঁ, হুম, বাই ল্যান্ড অ্যান্ড বাই সি। হ্যাঁ, চায়না কতগুলো ইকোনমিক জোন তৈরি করেছে তাদের নিজস্ব পলিসিতে এবং এগুলিতে তারা একটা করে তারা কানেক্ট করতে চাচ্ছে। হুম, হুম, হ্যাঁ, তারা কানেক্ট করতে চাচ্ছে যে চীন থেকে বাই রোড অথবা বাই সি এই সমস্ত বন্দর অথবা এই সমস্ত কান্ট্রিগুলির উপর দিয়ে চীনের গুডস যাবে আসবে। হ্যাঁ, হুম, তাতে বাংলাদেশের লাভ কি? বাংলাদেশের অনেক লাভ। ফার্স্ট অফ অল বাংলাদেশের রোডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের ওরাই এসে এগুলিকে উন্নতি করে দিবে সো দ্যাট দেয়ার থিংস ক্যান গো থ্রু আওয়ার মানে কান্ট্রি। ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশকে একটু চায়নাই টাকা, মেক করে দিবে আরকি, তাই তো? রাইট, বাংলাদেশ সেটার জন্য ওদেরকে টাকা দিবে, মানে বাংলাদেশ সেটার জন্য ওদের থেকে টাকা নেবে। ভারত যেমন আমাদেরটা ফ্রি ইউজ করেছে শেখ হাসিনার হুম, হুম, আমলে, হুম, সেইটা হুম, না, সেই মডেলটা না। হুম, হুম। তুমি বুঝতে পারছো, এটা ভিন্ন জি, মডেল। জি। তারপরে হচ্ছে ওরা পোর্ট তৈরি করে দিবে, পোর্ট অপারেট করবে এবং আলটিমেটলি অ্যাট ওয়ান টাইম দিস উইল বিকাম ইউর, উইদিন 15-20 years দিস উইল বিকাম বাংলাদেশের অ্যাসেটস, হুম, হুম। রাইট? জি। হ্যাঁ, আবার একটা প্রসঙ্গ চলে আসে। আপনি বলছিলেন বিগত সরকারের কথাও বলছিলেন। আমরা দেখেছি যে বিগত হাসিনা সরকারের আমলে বা আওয়ামী লীগ সরকারের সময়েও চায়না কিন্তু বেশ ইনভেস্ট করেছিল বাংলাদেশে। বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিল। ওই প্রকল্পগুলো কি বিএনপি সরকার কন্টিনিউ করবে বলে আপনার মনে হয়? লাভ ক্ষতি কি? বাংলা ওই ওই প্রকল্পগুলো তো শেষের অবস্থা। এখন অনলি $6.5 বিলিয়ন আমাদের বাকি আছে চায়নাকে আম, ফেরত দিতে। ওই প্রকল্পগুলি এখন সবগুলি মানে রানিং অ্যান্ড ওয়ার্কিং, সো ওগুলি শেষ না করার আমি কোনো যুক্তি দেখি না।
হুম, জাস্ট হুম, বিকজ শেখ হাসিনা শুরু করেছিল। তার মানে এখন আমরা মধ্যেখানে কোনো চুক্তিকে হঠাৎ করে তুমি বাতিল করে দিতে পারো না। বাতিল করতে গেলে তোমাকে ওদের যে ক্লজটা লেখা থাকে না, যে ইফ ইউ ক্যান্সেল ইট ইউ হ্যাভ টু গিভ আপ দিস মাচ অফ মানি ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, সো ওগুলিতে বাংলাদেশেরই ক্ষতি। সো সেটা বাংলাদেশের সরকার বুঝে দেখবে কোনগুলাকে তারা, আমার মতে চুক্তিগুলি কমপ্লিট করাই উচিত, তা না হলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। জি। আপা একটা বিষয় একটু জানতে চাই। চীনের সাথে সম্পর্কের কথা যেহেতু আপনি বলছিলেন। চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করলে বাংলাদেশের প্রতি কি আমেরিকা মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ আছে? আমরা জানি যে আমেরিকা এবং চীন আন্তর্জাতিকভাবে এখন ২ টা রাইভাল সুপার পাওয়ার, তাই তো? তো এই যে বাংলাদেশ কি চীনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে? ওয়েস্ট কি বাংলাদেশের সাথে মনঃক্ষুণ্ণ হবে? বা এই বিষয়টা বাংলাদেশ কিভাবে ব্যালেন্স করবে? আপনার পরামর্শ কি? বাংলাদেশকে ব্যালেন্স করতেই হবে। বাংলাদেশ হ্যাজ নো আদার ওয়ে। বাংলাদেশ হ্যাজ নো আদার, বাংলাদেশ ডাজন্ট হ্যাভ, যে বাংলাদেশের ইকোনমিক পাওয়ার এমন স্ট্রং না যে বাংলাদেশ ওয়েস্ট থেকে সবকিছু কিনবে এবং চীনকে পুরো বাদ দিয়ে দিবে। হু, হু, তার মানে হচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা পর্যন্ত চীনকে বাদ দিতে পারে নাই। হু, হু, হুম। সো এটা সম্ভব না। এখন আমাকে বাংলাদেশের সরকার বুঝে দেখতে হবে যে ওয়েস্টকে কিভাবে সে ব্যালেন্স করবে। হ্যাঁ, হু, হু, ওয়েস্ট কিন্তু একটা জিনিস খুবই পছন্দ করে, সেটা হচ্ছে যে বি ট্রুথফুল অ্যাবাউট ইউর কন্ডিশন। হু, হ্যাঁ, হু, অ্যান্ড মানে আলোচনায় এসে বি ট্রুথফুল এবং বলো যে আমাদের এই অসুবিধাগুলা। হু, হু, সুতরাং আমি ওয়েস্ট তো চাইলেই আমরা পুরোপুরি ওয়েস্টের দিকে ঘুরে গিয়ে পুরোপুরি ইস্টকে বাদ দিতে পারবো না। That is economically it's not possible, and it is not practical. হু, হু, হ্যাঁ, হু, হু, সো হু, ওয়েস্ট মনক্ষুণ্ণ হইলেও করার কিছু নাই। সুতরাং সেই ক্ষেত্রে তারেক রহমান কিংবা বাংলাদেশের যে কোনো সরকারকে ওয়েস্টকে অখুশিও করতে পারবে না, কিন্তু ব্যালেন্স করে কিভাবে রাখবে সেটা তাদেরকে বের করতে হবে। সেটার আলোচনা ভিন্ন হবে যে ওয়েস্টকে কিভাবে ব্যালেন্স করবে। হ্যাঁ, হু, হু। তুমি যদি আমাকে বলো আপনার কোনো প্ল্যান আছে ওয়েস্টকে কিভাবে ব্যালেন্স, আই ক্যান গিভ এ রোড ম্যাপ বাট আই এম নট গোনা ডিসকাস অ্যাবাউট ইট ইন দিস ফোরাম। হুম, হুম, হুম। ওকে, ঠিক আছে আপা। আপা ভারতের বিষয়ে একটু যদি আসি, আ ভারত কি এই সফরের কারণে একটু মনঃক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয়? আ বা ভারত এই ভারত এই সফরকে কিভাবে সফরের দেখছে? কারণে মনক্ষুণ্ণ তো হয়েছেই, কিন্তু ভারত এটাতে করে অবাক হয়নি আমার মতে। হ্যাঁ, কারণ হইতেছে যে ভারত ভালো মতনই জানে যে বাংলাদেশ, সে মানে তারেক রহমান ক্ষমতায় এসছে বাংলাদেশ ফার্স্ট একটা মেসেজ দিয়ে। হুম, হুম, উনি কিন্তু ওনার ভাষণগুলোতে প্রি ইলেকশন বাংলাদেশ ফার্স্ট, ওদের ইলেকশন ম্যানিফেস্টোতেও মনে হয় বাংলাদেশ ফার্স্ট এই সমস্ত কথা লেখা আছে। সুতরাং সেটার ইমপ্লিমেন্টেশন ইজ ওয়ান থিং। হুম, হিস্টোরিক্যালি বিএনপি সবসময় চীনের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করেছে। হুম, হুম, সুতরাং তারেক রহমানও যে সেটা করতে চাইবে সেটাই স্বাভাবিক। সুতরাং ওরা এখন যেটা করছে সেটা হচ্ছে যে আম, আম, মোটামুটি যেটা হচ্ছে যে ওরা অবাক হয়নি, ওরা হতাশও হয়নি, ওরা মানে এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ওদের জন্য। সুতরাং ওরা খুব তাদের সার্ভেইলেন্সটা এখন বাড়িয়ে দিবে। হ্যাঁ, হুম, হুম, যে বাংলাদেশ পরবর্তী ধাপে কি করতে যাচ্ছে, কি করবে, চীনের সাথে দ্বিপাক্ষিক চুক্তি কোনটা করবে, তাতে ভারতের কি ক্ষতি হতে পারে, যেমন ধরো বে অফ বেঙ্গলে চীনের প্রভাব যে বেড়ে যাবে হুম, এই হুম, সমস্ত চুক্তির কারণে। যদি এগুলি চুক্তি মানে মৌ থেকে তারপরে তো চুক্তিতে যাবে। হ্যাঁ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা দুই পক্ষই সাইন করেছে, তুমি দেখো তো। হুম, হুম, মানে বাংলাদেশ চাচ্ছে একবারেই চুক্তি হয়ে যাক, এটা কোনো সময় হয় না। তুমি দেখো ইরান আমেরিকার যুদ্ধতেও প্রথমেই শুরু হচ্ছে যুদ্ধ বন্ধের সিজফায়ারের প্রথম চুক্তিটাই হচ্ছে এমওইউ। হুম, হুম, সেখান থেকে এরপরে আস্তে আস্তে বাকি সমস্ত ডিটেইল চুক্তিগুলো বেরোবে। হুম, 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 সেম মডেল এখানেও হয়েছে। হ্যাঁ, সুতরাং ভারত মনে করছে যে বে অফ বেঙ্গলে হয়তো চীনের এখন প্রভাব বেড়ে যাবে, ইন্ডিয়ার নর্থ ইস্ট করিডোরের সাথে সংযোগ বাধাগ্রস্ত হবে চীনের হুম, কারণে। হ্যাঁ, কারণ আম, চীনের সাথে সম্পর্ক ভালো হলে বাংলাদেশ তো শেখ হাসিনার মডেল আর নিবে না। হুম, 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 শেখ হাসিনার মডেল হচ্ছে বাংলাদেশের বুক চিরে যাবে যখন তখন, তাদের যত বাড়ির ট্রাকে যাক, রোডের অবস্থা যত খারাপই হোক, প্রতিবার যাওয়ার পরে রোড ভেঙে পড়ুক, ডাজেন্ট ম্যাটার, বাংলাদেশ সরকার নিজের খরচে এগুলো সব ঠিক করবে। এগুলো তো আর হবে না। হ্যাঁ, হুম, হুম, তারপরে তিস্তা ও অন্যান্য পানি চুক্তিতে বাংলাদেশের অবস্থান এখন আরো শক্ত হয়ে যাবে। কারণ হুম, চীনের তিস্তা চুক্তিতে যদি দ্বিপাক্ষিক চীনের সাথে চুক্তি করে, দেন বাংলাদেশের অবস্থান অনেক শক্ত হবে, তখন ভারতকে সে আরো প্রেসারে রাখবে। সো হুম, সুতরাং ইট উইল নট বি অ্যান ইজি কেক ওয়াক ফর ভারত to work with Tariq Rahman or BNP's government compared to
শেখ হাসিনার গভর্নমেন্ট ইফ চীনের সাথে বাংলাদেশ শক্ত একটা সম্পর্ক গড়ে তোলে। জি আপা। ভারতের কথা বলছিলাম আপা। ভারতের যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসলেন, দীনেশ ত্রিবেদী, এসেই বিতর্কের জন্ম দিয়েছেন। উনি বলছেন যে আ আ প্রবেশ করে বলছেন, "হাঁটতে, হাঁটতে চলে আসলাম। একই বাতাস, একই মাটি। মনে হচ্ছে একই দেশে আছি।" তারপর উনি বলছেন যে ১৬০ কোটি ভারতের জনগণের সাথে ২০ কোটি মানে বাংলাদেশের জনগণ এড করে দিলে কেমন হয়? একসাথে আমরা ক্রিকেট টিম করি। ভারতের ব্যাপারে যে এই বাংলাদেশের সবচেয়ে বড় ভয় বা শঙ্কা বা ভারতকে যে কারণে আমরা বিশ্বাস করি না, সেটা হচ্ছে আমরা সবসময়ই বা দেশপ্রেমিক বাংলাদেশীরা সবসময়ই আ সন্দেহের মধ্যে থাকেন কি ভারত কি বাংলাদেশের সার্বভৌমত্বটা মেনে নিয়েছে কিনা? নাকি তারা এই অখণ্ড ভারত যেটা তারা পার্লামেন্টে ম্যাপ ঝুলিয়ে রেখেছে এখন। অখণ্ড ভারতের ধোঁয়া তুলে বাংলাদেশকে তারা আত্মস্থ করতে চায় বা কায়ত্ত করতে চায়। এই ধরনের যে এই অভিযোগটা সন্দেহটা আছে দীনেশ ত্রিবেদীর এই সফর মানে তার যে সফর না সরি তার যে এন্ট্রান্স সেটা কিন্তু এই সন্দেহকে আরো উস্কে দিল। সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ভারত দীনেশ ত্রিবেদীর রাষ্ট্রদূতের মর্যাদাটাকে এখন মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে। এই বিষয়টা কেন? বা আপনি এই যে তার মন্তব্যগুলো এখন আবার মন্ত্রীর মর্যাদা দেয়া, এটার পিছনের কারণটা কি মনে করেন বা কিভাবে দেখেন বিষয়গুলো? দেখো, ভারতের অখণ্ড ভারত আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল দুটাকে আমি এক চোখে দেখি। হু, হু, দুইটারই আলটিমেট গোল সেম। হু, হু, মোদি বলেছে ইসরায়েল হচ্ছে তাদের ফাদারল্যান্ড। হু, হু, হ্যাঁ, সুতরাং তারা চাইছে ঐতিহাসিক ভাবে সেই বহু আগে মানে আহ, দিল্লি সুলতানেরাতেরও আগের আমলে কোনো এক সময় অখণ্ড ভারত ছিল, কিন্তু তারপরে ভারত কোনো সময় অখণ্ড ভারত ছিল না। অখণ্ড ভারত ছিল তারপরে দিল্লি সুলতানের আমলে বিশাল এক চাঙ্ক, আর মোগল সুলতানাতের আমলে বিশাল এক চাঙ্ক। সবচেয়ে বেশি হয়েছিল মোগল সুলতানাতের আমলে। কিন্তু তার আগে তুমি যদি বলতে চাও অখণ্ড ভারত বলতে, তাহলে কি আমরা এখন সেই কি বলে প্রাগৈতিহাসিক যুগে চলে যাব, যে আম, রাজা পৃথ্বীরাজ চৌহানের আমলে যখন সেটা একটা বিশাল একটা রাজ্য ছিল? ইট ইজ নট পসিবল, অ্যান্ড ইন্ডিয়া ইজ নট গোয়িং টু গেট ইট। Countries move forward. India and Israel is trying to go backwards. হু, হু, হ্যাঁ, এবং তাদের যত দমন পীড়ন, প্রতিবেশীর সাথে মানে যুদ্ধ, খারাপ সম্পর্ক, সবকিছুই সবকিছুই আন্তর্জাতিক সীমানা না মানা, আন্তর্জাতিক রুলস না মানা, এটা সবচেয়ে বেশি ইসরায়েল করছে, ভারত এখনো তা করছে না। কিন্তু ভারত খুবই চাচ্ছে যে এটা যদি আমরা করতে পারি এবং ইসরায়েলের এই মডেলটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হু, হু, সুতরাং আম, একটা মানে সীমান্তে একটা গন্ডগোল একবার বাঁধাতে পারলে সেটাকে ইন্ডিয়া চালিয়ে যাবে বহু বছর, আনটিল মানে শুরু করতে না দেওয়াটাই হলো গিয়ে সবচেয়ে বেস্ট প্রতিরোধ। হু, হ্যাঁ, হু, তুমি একবার শুরু করে দিলে, একবার তারা সীমান্ত পুশ করে ভিতরে ঢুকে যাইতে চাইলে, এরপরে ভারতের আমাদের তুলনায় ভারত তো অনেক বেশি হু, হু, শক্তিশালী কান্ট্রি মিলিটারিলি, টু বি অনেস্ট। হ্যাঁ, কিন্তু আমাদেরকে নিয়ে গলদকরণ করাটাও হবে ভারতের জন্য বিশাল একটা খারাপ। ইসরায়েল এখন পর্যন্ত গাজা নিতে পারেনি। হু, 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 হুম, সুতরাং সাথে যদি সুপার পাওয়ার চায়না এবং অন্যান্য মুসলিম দেশগুলো থাকে, হ্যাঁ, তখন ভারতের পক্ষে এটা খুবই টাফ। এবং এই জন্য আমি বারবার দোষ দেই যে দেখো, বাংলাদেশ ভারতের পা চেটে লাভ নাই। ভারতের যে মেন্টালিটি, হ্যাঁ, ভারতের যে পররাষ্ট্রনীতি, স্পেশালি বিজেপি সরকারের, হু, অ্যান্ড নট জাস্ট বিজেপি সরকার, এটা এটা অখণ্ড ভারত ওদের দোনো সরকারেরই পররাষ্ট্রনীতি। হু, হ্যাঁ, হু। যে এটা এটা নেহরুও চেয়েছিল অখণ্ড ভারত। নেহরু হ্যাঁ, শুধু যে ডক্ট্রিন। মোদি, হ্যাঁ, হ্যাঁ, সুতরাং আম, এ কথা বললে লাভ নাই যে দেখো আমরা বাংলাদেশ ওদের সাথে যুদ্ধে তো পারবো না, সুতরাং ওদের পা চেটে আমরা চলি, তাহলে আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারবো। আমি বলবো যে না, তুমি ওরা যদি চায় তুমি কিছুতেই সীমান্ত রক্ষা করতে পারবে না। ওরা এখন পর্যন্ত সেরকম করে আগায়নি, কারণ আম, নানান কারণে। হাজার হোক, ওদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু খুব বেশি ভালো না। দেশটার আর্থিক মানে ইকোনমিক্যালি তাদের জিডিপি অনেক বিরাট হইলেও পার ক্যাপিটা ইনকাম অনেক কম, বিকজ ওদের দেশের অনেক মানুষ। হু, তাই হু, তো? এখন কথা হচ্ছে যে তুমি যত শক্তিশালী থাকবা, তোমার শত্রু তত তোমাকে আক্রমণ করতে ভয় পাবে। তুমি যত নমনীয় হবা, তোমার শত্রু তোমাকে তত বেশি আক্রমণ করতে সাহস পাবে। এটা হু, হলো আমার পররাষ্ট্রনীতি। হ্যাঁ? হু, হু, সুতরাং আ বাংলাদেশকে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অ্যান্ড বাংলাদেশ এখন এমন একটা দেশ যেটাকে চায়না চাচ্ছে তাদের
দিকে টানতে for হুম, হুম, their own reasons. So Bangladesh should make a decision, হ্যাঁ, যে কোন দিকে যাবে কিভাবে যাবে। আমি আমি কিন্তু সব নৌকায় একসাথে পা দিয়ে দিলে আমি কিন্তু কোনো নৌকারই ভালো মতন ব্যবহার করতে পারবো না। এটাও বাংলাদেশকে মাথায় রাখতে হবে। আবার বাংলাদেশের সাথে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাস। হুম, সুতরাং সেক্ষেত্রে বাংলাদেশের কেউ সেরকম ভাবে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। বাট বি অনেস্ট, ইন ইউর পররাষ্ট্রনীতি when you are talking to Western countries and then মানে কিভাবে তুমি সেই ডিলগুলা করবা, কিভাবে তুমি সেই আন্ডারস্ট্যান্ডিং গুলা পররাষ্ট্র নীতির মাধ্যমে ওয়েস্টার্ন দেশগুলোর সাথে করবা, সেখানে তোমাকে একটা ভারসাম্য রক্ষা কিভাবে চালাবা, সেখানে তোমাকে এক্সট্রিমলি গুড হইতে হবে। হুম, 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 জি, in communications, হ্যাঁ, in do your homework. I mean, Dr. Khalilur Rahman, I think he's a pretty good one. হুম, হুম, He's a pretty good one. Uh, but we have a small team there. হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা দেশের অর্থনীতির সাথে তাদের ডিফেন্স মানে একটা ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, তুমি যত শক্তিশালী দেশ, তোমার সাথে তত বেশি কান্ট্রিজ এসে তোমার হুম, সাথে মানে ডিল করতে চাইবে। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি টেকনিক্যালি অ্যান্ড ডিফেন্সিভলি, স্পেশালি ডিফেন্স টেকনোলজি, এমনি টেকনোলজি, হুম, হুম, তারপরে তোমার আমাদের ইকোনমিস্ট, এদেরকে সাথে নিয়ে চলাটাই মানে যে কোনো বিদেশ সফরে আমি বলবো যে তাদেরকে আরো ভালো ফল নিয়ে আসবে। মনে করো যে চায়না এমন একটা টেকনিক্যাল প্রেজেন্টেশন তোমাকে দিচ্ছে, কিন্তু তোমার সাথে কোনো টেকনিক্যাল লোক নাই যে এটা বুঝে এটার থেকে জিস্টটা টেনে নিয়ে আসা, যে হুম, আচ্ছা হুম, ঠিক আছে ওরা আমাদেরকে এই জিনিসটা দিতে চাচ্ছে, আমরা এই জিনিসটা নিব, কিন্তু এটা নিতে হলে ওদেরকে যে কয়েকটা কোয়েশ্চেন করতে হবে আপ ফ্রন্ট অ্যান্ড দেন অ্যান্ড দেয়ার, এই হুম, প্রশ্নগুলি করতে পারার মতন লোকগুলা তুমি সাথে রাখো। হুম, হুম, হ্যাঁ, so that you can get the best out of those meetings. চায়না করেছে, ওরা বেশ ওরা ওদের এই 11টা কোম্পানির মধ্যে কিছু কিছু কোম্পানি মনে হয় টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে। হ্যাঁ, এখন ওদের মনে হয় আমি যতদূর জানি ওদের স্পেস কনসোর্টিয়ামের একটা টেকনিক্যাল প্রেজেন্টেশন এসছিল, দেওয়া হয়েছিল তারেক রহমানের সাথে, যার কারণে উনি ওখান থেকে ফিরে এসে দেখা করেছে বাংলাদেশের আমাদের যে স্পেস এজেন্সি একটা আছে না, যেটাকে হুম, হুম, ডিরেক্টর আবার নন টেকনিক্যাল পারসন। সো yeah, it's about time to be serious about these things. Tarek Rahman has a huge opportunity in front of him, হুম, হুম, যে উনি উনি আমার দলের লোক বলে আমি ওকে বসাই দিলাম, এখন তার হচ্ছে বাংলায় ডিগ্রি, কিন্তু সে সে ব্যাংকিং খাতে মানে ব্যাংকের সে ডিরেক্টর হয়ে বসে রইলো, জেনারেল ম্যানেজার হয়ে বসে রইলো। It doesn't really give you the কারণ it doesn't really give you the benefit for your আপনি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি যেই প্রশ্নটা সর্বশেষ প্রশ্ন হিসেবে আপনাকে করতে চাচ্ছিলাম, আপনি অনেকটা ওই দিকেই যাচ্ছেন, তো করেই ফেলি প্রশ্নটা, আপনার উত্তর দিতে সুবিধা হবে হয়তোবা। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা অ্যাডভাইস দিবেন তারেক রহমানকে, যেটা উনি শুনবেন, কোন অ্যাডভাইসটা আপনি দিবেন তাকে? I will advise him to hire some real experienced and expert people in every sector who will give him the right and correct and unbiased opinions. হুম, আহ, সেটা বিএনপির বিরুদ্ধে গেলে যাবে কি, সেটা দলের বিরুদ্ধে গেলে যাবে কি, সেটা আহ, কিন্তু সে সমস্ত লোককে হইতে হবে একদম আনবায়াসড। এখন যেটা জিয়া রহমান সবসময় উনি কিন্তু তাদেরকে মানে ওয়েলকাম করতো এই ধরনের লোকগুলাকে, হুম, যারা বিএনপির এখন তারেক রহমান যদি সেটা ওয়েলকাম করতে পারেন, এবং ব্যাংকিং খাতটা স্পেশালি ওনাকে একটু ভালো মতন দেখতে হবে, কারণ ব্যাংকিং খাতটা যদি উনি স্ট্রং করতে না পারে এবং উইদাউট এনি ক্রিটিসিজম রাখতে না পারে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না। হুম, তাহলে বিদেশি বিনিয়োগও আসবে না। তাহলে ওটার নাম কি, আইএমএফ এর লোন বলো, ওয়ার্ল্ড ব্যাংকের লোন বলো, যেগুলি অল্প সুদে পাওয়া যায়, হুম, 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 চীনের সুদের হার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তোমাকে সুদ দিয়েই নিতে হবে। আমরা এত গরিব দেশ যে আমরা বললেই হবে না যে আমরা সুদবিহীন লোন চাই, আমাদেরকে কেউই দিবে না। হুম, হ্যাঁ, সুতরাং ইন্টারেস্ট রেট চীনের বেশি কম্পেয়ার টু ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, হুম, কিন্তু ওই সমস্ত লোন পাইতে হইলে তারেক রহমানের ব্যাংকিং সেক্টরকে একদম স্বচ্ছ এবং উইদাউট ক্রিটিসিজম রাখতে হবে। কিন্তু উনি শুরুতেই সেটাকে একটা বিশাল সমালোচনার মুখে ফেলে দিয়েছেন, যাকে উনি বাংলাদেশ ব্যাংকের
গভর্নর করেছেন। হুম, হি ইজ নট এ মানে ওটা বাংলাদেশের সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটা, স্পেশালি ব্যাংকিং সেক্টরটা। হুম, ওইটাকে স্ট্রং করতে না পারলে আর কোনো কিছুই কিন্তু আগাবে না। হুম, হুম, কিন্তু উনি কেন এই লোককে গভর্নর করলো, এবং এর আগে যিনি গভর্নর ছিল যিনি প্রচন্ড ভালো ভালো কাজ করছিলেন তাকে সরিয়ে দিল, এটা আমার বোধগম্য হয় না, আদার দেন সাম ইল অ্যাডভাইস অ্যান্ড ইল মিনিং। হুম, হুম, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি, সো আমার সবচেয়ে বড় অ্যাডভাইসটা হবে ব্যাংকিং সেক্টরটাকে আর স্ট্রং করা, এবং যা হয়েছে হয়েছে, এটাকে আবার নতুন করে সাজাও। হুম, হুম, ব্যাংকিং সেক্টরটা যদি স্ট্রং হয়, তখন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, লোন পাওয়ার ক্ষেত্রে, লোন না পাওয়া গেলে তো তুমি উন্নয়ন করতে পারবে না দেশের। আমাদের অর্থনীতি তো অত স্ট্রং না। হুম, হুম, হুম। জি, আর আমরা তো সৌদি আরবের মতন দেশ থেকে, পাকিস্তান আর সৌদি আরবের যেরকম সম্পর্ক, আমাদের তো সেরকম সম্পর্ক সৌদি আরবের সাথে নাই। হুম, হুম, চীনের সাথে নেই। যে আমাদের ব্যাংকিং সেক্টরটা লোনগুলো ডিফল্ট হয়ে যেতে লাগলে পাকিস্তানকে যেমন ওরা মানি পাম্প করে, আমাদেরকে তো কেউ মানি পাম্প করবে না। হুম, হুম, আমরা আনফরচুনেটলি সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি বেস্ট কেউ ফ্রেন্ড আমাদের হিসেবে বন্ধু না। আমরা পাই নাই। হুম, 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 জি। উইথ দ্যাট নোট আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাবিনা আপা, ইটস অলওয়েজ এ প্লেজার টু টক টু ইউ, এবং আপনি যে বিভিন্ন জটিল বিষয়ে আপনার এনালাইসিস গুলো সহজবোধ্যভাবে আমাদের দর্শকদের কাছে দেন, এর জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়ে, এবং আগামীতে আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।